আজকে এই গোয়েন্দা গল্পটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ব্যোমকেশ ও আমি গত ফাল্গুন মাসে বীরেনবাবুর কন্যার বিবাহ উপলক্ষে দুদিনের জন্য কলকাতার বাহিরে গিয়েছিলাম। শহরটি প্রাচীন এবং নোংরা। কলকাতা হতে মাত্র 3 ঘন্টার পথ। ট্রেন বদল করতে না হইলে আরও কম সময়ে যাওয়া যাইত। বীরেনবাবুর সহিত আমাদের দীর্ঘকালের ঘনিষ্ঠতা। তিনি কলকাতা পুলিশ কর্মচারী ছিলেন। বহুবার বহু সূত্রে তাঁর সংস্পর্শে আসিয়াছি। অতিশয় সজ্জন ব্যক্তি। বছর 2 আগে অবসর লইয়া শহরে বাস্তুভিটায় বাস করিতেছেন। কন্যার বিবাহে আমাদের স্বনির্বদ্ধ নিমন্ত্রণ জানাইছিলেন। ব্যোমকেশের হাতে কাজ ছিল না, তাই বিবাহের দিন পূর্বাহ্নে আমরা বীরেনবাবু গৃহে অবতীর্ণ হইলাম। বিয়ে বাড়িতে যথাবিহিত কর্মতৎপরতা হই হই চলিতেছে, সানাই বাজিতেছে। বীরেনবাবু ছুটিয়া আসে আমাদের সম্বর্ধনা করিলেন, একটি ঘরে লইয়া বসাইলেন। ঘরের মেঝে ফরাস পাতা, বরযাত্রীদের জন্য যথারীতি সাজানো, কিন্তু বর ও বরযাত্রীরা স্থানীয় ব্যক্তি, তারা সন্ধ্যার পর আসিবে। উপস্থিত ঘরটি খালি রহিয়াছে। আমরা তাকিয়া ঠেস দেয়া বসিলাম। চা জল খাবার আসিল। বীরেনবাবু আমাদের সঙ্গে আলাপ করিতে করিতে একটু খুসখুস করিতে লাগিলেন। তাহা থেকে ব্যোমকেশ বলিল, আপনি কন্যাকর্তা, আজকের দিনে আপনি বসে আড্ডা মারলে চলবে কী করে? যান, কাজকর্ম করুন গিয়ে। বীরেনবাবু একটু অপ্রতিতভাবে এদিক ওদিক চাইতেছেন। আমার সঙ্গে ঘরের বাইরে কণ্ঠ শোনা গেল, কই হে বীরেন, মেয়ের বিয়ের কী ব্যবস্থা করলে দেখতে এলাম। এই যে দাদা। বীরেনবাবু তাড়াতাড়ি একটি বৃদ্ধ ভদ্রলোককে ঘরের মধ্যে লইয়া আসিলেন। ভালোই হলো আপনি এসে পড়েছেন। এরা আমার 2 বন্ধু, কলকাতা থেকে এসেছেন। নাম জানেন নিশ্চয়, আমাদেরই দলের লোক। ইনি হলেন স্বনামধন্য ব্যোমকেশ বক্সী, আর উনি সুলেখক অজিত বন্দ্যোপাধ্যায়। নাম শুনেছে বইকি বলে ভদ্রলোক আমাদের প্রতি তীক্ষ্ণান্ত দৃষ্টিপাত করিলেন। বীরেনবাবু বললেন, ইনি হচ্ছেন নীলমণি মজুমদার, পুলিশের নামজাদা অফিসার ছিলেন, এখন রিটায়ার করেছেন। আমরা ভদ্রলোককে দেখিলাম। গৌরবর্ণ, লম্বা চেহারা, বয়স বোধকারী 60-এর ঊর্ধ্বে, কিন্তু শরীর বেদৃঢ় আছে। পিঠের সিদ্ধারা তার হাতের লাটের মতো শক্ত এবং ঋজু। মুখ দেখিয়া মনে হয় জবরদস্ত রাষ্ট্রভারী লোক। গলার স্বর গম্ভীর। ব্যোমকেশ বলল, বসতে আজ্ঞা হোক। নীলমণি মজুমদার লাঠিসুদ্ধ হাত তুলিয়া নমস্কার করিলেন। আমাদের মুখোমুখি হইয়া উপবিষ্ট হইলেন। বীরেনবাবু বললেন, নীলমণিদা, আপনারা তার গল্প সল্প করুন, আমি একটু। ব্যোমকেশ বলল, হ্যাঁ, আপনি এখন প্রস্থান করুন। কেবল চাকরকে বলে দেবেন যেন তামাক দিয়ে যায়। গড়গড়া দুটো নিষ্কর্মার মতো হাত পা গুটিয়ে বসে আছে। বীরেনবাবু প্রস্থান করিলে ব্যোমকেশ নীলমণিবাবুকে জিজ্ঞাসা করল, আপনারও কি আদিনিবাস এই শহরে? নীলমণিবাবু মাথা নাড়িয়ে বললেন, না, আদিনিবাস ছিল পূর্ববঙ্গে, কিন্তু সেসব গেছে। রিটায়ার করে বুড়ো বয়সে কোথায় যাব, তাই এখানে আছি। ব্যোমকেশ বলল, এখানে আপনার আত্মীয় স্বজন আছেন বুঝি? নীলমণিবাবু, আত্মীয় স্বজন আমার কেউ নেই। বিবাহ করিনি, রাজীবন কেবল কাজই করেছি। পুলিশের কাছে একটা মোহ আছে। আমি আমার কাজে সমস্ত মন প্রাণ ঢেলে দিয়েছিলাম। তারপর যখন রিটায়ার করলাম তখন এই শহরেই রয়ে গেলাম। এই শহরটার সঙ্গে আমার একটা নারীর যোগ আছে। প্রথম যখন সাব ইন্সপেক্টর হয়ে পুলিশে ঢুকেছিলাম তখন এই শহরেই পোস্টেড হয়েছিলাম। আবার রিটায়ার করলাম এই শহর থেকেই। ব্যোমকেশ হাসিয়া বলিল, শহরটার উপর মায়া পড়ে গেছে আর কি। কতদিন রিটায়ার করেছেন? 7 বছর। এই সময় ভৃত্য আসিয়া 2টি ছিলিম তামাক 2টি গড়গড়ার মাথার উপর বসাইয়া দিয়া চলিয়া গেল। নীলমণিবাবু একটি গড়গড় নল হাতে লইলেন, অন্যটি লইল ব্যোমকেশ। কিছুক্ষণ নীরবে ধূমপান চলিল। উৎকৃষ্ট তামাক, ধূমগন্ধে ঘর আমোদিত হইয়া উঠিল। ব্যোমকেশকে প্রথমে দেখিয়া এবং তাহার পরিচয় পাইয়া অনেকেই তাহাকে পরম কৌতূহলের সহিত নিরীক্ষণ করিয়া থাকে। নীলমণিবাবুও তামাক টানিতে টানিতে তাহাকে নিরীক্ষণ করিতেছিলেন, কিন্তু তাহার নিরীক্ষণের মধ্যে একটু বিশেষত্ব ছিল। ভক্তসুলভ পুলক বিহ্বলতা একেবারেই ছিল না, বরং তিনি যেন চক্ষু দিয়া ব্যোমকেশকে তৌল করিতেছিলেন। ব্যোমকেশের খ্যাতি ও ব্যক্তিত্বের মধ্যে কতটা সামঞ্জস্য আছে তাই ওজন করিবার চেষ্টা করিতেছিলেন। নীলমণিবাবু বুদ্ধিজীবী পুলিশ কর্মচারী ছিলেন। সচক্ষে দেখিয়া মানুষের চরিত্র নির্ণয় করা তার কাজ ছিল। পরের মুখে ঝোল খাইবার লোক তিনি নন, তাই ব্যোমকেশকে তিনি নিজের বুদ্ধি নিকষে যাচাই করিয়া লইতে চান। অবশেষে গড়গড়ার নলটি মুখ হইতে সরাইয়া তিনি যখন কথা বলিলেন তখন তার কথার মধ্যে প্রচ্ছন্ন অনুসন্ধিৎসা বক্রভাবে প্রকাশ পাইল। তিনি বললেন, ব্যোমকেশবাবু, আপনাকে নিয়ে লেখা রহস্য কাহিনীগুলো সবই আমি পড়েছি, লক্ষ্য করেছি। সব সমস্যায় আপনি সমাধান করেছেন। তাই জানতে ইচ্ছা হয়, আপনি কি কখনো কোনো রহস্যের মরোদ্ঘাটনে অকৃতকার্য হননি? কখনো কি ভুল করেননি? ব্যোমকেশ গড়গড়ার নল আমার হাতে দিয়ে সবিনয় বলিল, কখনো ভুল করিনি, এত বড় কথা বলার স্পর্ধা আমার নেই। নীলমণিবাবু, আমি সত্যান্বেষী, ভুলভ্রান্তি অনেক করেছি। এমন অনেকবার হয়েছে যে অপরাধীকে ধরতে পাইনি, কিন্তু সত্যের সন্ধান পাইনি এমন বোধহয় কখনো হয়নি। অবশ্য বলতে পারেন আমি কটা রহস্যই বা পেয়েছি। আমার চেয়ে 1000 গুণ বেশি রহস্য ঘটনা নিয়ে কাজ করেছেন আপনি। আপনি যতদিন চাকরিতে ছিলেন প্রত্যহ 2-4টে ছোট বড় কেস নিয়ে নাড়াচাড়া করতে হয়েছে। আমাকে যদি তাই করতে হতো আমার অসংখ্য কেস অমীমাংসিত থেকে যেত, সন্দেহ নেই। ব্যোমকেশের উত্তর শুনে নীলমণিবাবু মনে মনে সন্তুষ্ট হয়েছেন মনে হলো। তিনি তখন আবার কথা বললেন, তখন তার
কণ্ঠস্বরে একটু ঘনিষ্ঠতার সুর খনিত হইল। তিনি বললেন, দেখুন ব্যোমকেশবাবু, পুলিশের কাজে অনেক ঝামেলা, চুনোপুটির কারবারই বেশি, রুই কাতলা কদাচিৎ মেলে। আবার মজা জানেন, এই চুনোপুটিগুলোকে ধরতেই প্রাণ বেরিয়ে যায়, রুই কাতলা ধরা খুব শক্ত নয়। ব্যোমকেশ বলল, তা বটে, ডাক্তার বলেন শক্ত রোগের ওষুধ আছে, সর্দি কাশি সারানোই কঠিন। তা আপনার চারে যে কটি রুই কাতলা এসেছে তাদের সকলকে আপনি খেলিয়ে ডাঙায় তুলেছেন নিশ্চয়। নীলমণিবাবু কিছুক্ষণ উত্তর দিলেন না, ভ্রু কুঞ্চিত করে হাতের নলটি লয়ে নাড়াচাড়া করতে লাগলেন। তারপর ব্যোমকেশের দিকে একটি সুতীক্ষ্ণ কটাক্ষ আনিয়ে বলেন, সব মাছই ডাঙায় তুলেছে ব্যোমকেশবাবু, কেবল একটি বাদে। আমার পুলিশ জীবনের শেষ বড় কেস, এই শহরে ব্যাপারটা ঘটেছিল, কিন্তু কিনারা করতে পারলাম না। ব্যোমকেশ প্রশ্ন করল, আসামি কে জানতে পেরেছেন কিন্তু প্রমাণ পেলেন না? নীলমণিবাবু সব দ্বিধাভরে বললেন, একটা লোককে পাকা রকম সন্দেহ করেছেন, কিন্তু কিছুতেই তার অ্যালিবাই ভাঙতে পারলাম না। তারপর এমন একটি ঘটনা ঘটলো, এসব ওলট পালট হয়ে গেল। সত্যিকার আসামি যে সে সম্বন্ধে ধোঁকা আর কাটলো না। বলে ব্যোমকেশ আমার হাত হইতে নল লইল এবং তাকে ঠেসতে আর টানিতে লাগে। নীলমণিবাবু ব্যোমকেশের উপর চক্ষু রাখিয়া গড়গড় একটি লম্বা টান দিলেন। তারপর নল রাখিয়ে বললেন, আপনি গল্পটা শুনবেন? ব্যোমকেশ উঠিয়া বলল, বেশ তো বলুন না, ভারী চমকপ্রদ গল্প মনে হচ্ছে। চমকপ্রদ কিনা আপনি বিচার করবেন, আমি যা যা জানি সব আপনাকে বলছি, হয়তো আপনি আসামিকে শনাক্ত করতে পারবেন। বলে নীলমণিবাবু একটু হাসিলেন। ইহা শুধু গল্প শোনার বা প্রস্তাব নয়, ইহার অন্তরালে একটি চ্যালেঞ্জ হইয়াছে। নীলমণিবাবু যেন ব্যোমকেশকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়া বলতেছেন, এসো দেখি তোমার কত বুদ্ধি প্রমাণ করো। ব্যোমকেশ কিন্তু রণাভান গায়ে মাখিল না, হাসিয়া বলল, আরে না না, আপনার মতো অভিজ্ঞ পুলিশ কর্মচারী যার কিনারা করতে পারেনি, আমার দ্বারা কি তা হবে? তবে গল্প শোনার কৌতূহল আছে, আপনি বলুন। আমরা নীলমণিবাবুর কাছে সরিয়ে আসিয়া বসিলাম। তিনি পকেট হইতে একটা কৌটা বাহির করে এক চিমটি জর্দা মুখে দিলেন। পান নয়, শুধু জর্দা, ইহাই বোধহয় তাঁর আসল নেশা। তিনি গলা ঝাড়া দিয়ে গল্প আরম্ভ করিয়াছেন। বীরেনবাবু ঘরে প্রবেশ করে বললেন, আরেক দফা চা হবে নাকি? মধ্যাহ্নভোজন এখন বিস্তর দেরি, বিয়ে বাড়ির ব্যাপার। ব্যোমকেশ বলল, আসুক চা, এবং সেই সঙ্গে আরেক প্রস্তুত তামাক। সম্মুখে চায়ের পেয়ালা, বাঁহাতে গড়গড় নল লইয়া আমরা বসিলাম। নীলমণি মজুমদার তাহার স্বাভাবিক গম্ভীর গলায় গল্প বলিতে আরম্ভ করিলেন। রিটায়ার করিবার বছর 3 আগে নীলমণিবাবু এই জেলার সদর থানা কর্তা হইয়া আসেন। তাঁর 3টি প্রধান গুণ ছিল। যে বুদ্ধি থাকলে তদন্ত কার্যে কৃতকর্ম হওয়া যায়, সে বুদ্ধি তার প্রচুর পরিমাণ ছিল। তিনি অতিশয় কর্মঠ ছিলেন এবং তিনি ঘুষ লইতেন না। শহরটা পুলিশ সেরেস্তার দাগি শহর বলিয়া পরিচিত ছিল। খুন জখম এবং আরও নানা অবৈধ ক্রিয়াকলাপ এখানে লাগিয়া থাকে। নীলমণিবাবু পূর্ব হইতে শহরের প্রতি পরিচিত ছিলেন, শহরের ধার জানিতেন। তিনি আসিয়া দৃঢ়হস্তে শাসনের ভার তুলিয়া লইলেন। বছর 1.5 কাটিয়া গেল। নীলমণিবাবুর সতর্ক শাসনে শহর এখন অনেকটা শান্তশিষ্টভাবে আছে। নীলমণিবাবুর অভ্যাস ছিল সপ্তাহে 2-1 কাহাকেও কিছু না বলিয়া গভীর রাতে সাইকেল চড়িয়ে বাহির হয়ে পড়িতেন। শহরে একটা অংশ ছিল বিশেষভাবে অপরাধপ্রবণ। তারাই অন্ধকার অলিগলিতে তিনি ঘুরিয়া বেড়াইতেন। পাহারাওয়ালার নিয়মিত রোদ দিচ্ছে কিনা লক্ষ্য করিতেন। তাঁর সাইকেলে আলো জ্বলিত না, সঙ্গে থাকিত পিস্তল এবং একটি বৈদ্যুতিক টর্চ। প্রয়োজন হলে টর্চ জ্বালিতেন। যে রাত্রি ঘটনাটা লইয়া কাহিনী আরম্ভ, সে রাত্রে নীলমণিবাবু সাইকেল চড়িয়া যথারীতি বাহির হইয়াছেন। নিশুতি রাত, কোথাও জনমানব নেই। রাস্তার আলোগুলো দূরে দূরে মিটমিট করিয়া জ্বলিতেছে। ভদ্রপাড়া, যেখানে অভদ্রপাড়ার সঙ্গে মিশে আছে, সেই আম কাঁঠালের বাগান ঘিরে কয়েকটি পুরাতন বাড়ি আছে। বাড়িগুলি জীর্ণ, আম কাঁঠালের গাছগুলি বর্ষান। পুরে বোধহয় স্থান ভদ্রপল্লী অন্তর্ভুক্ত ছিল, এখন ভদ্রপল্লীর দিন আবহাওয়ায় দূরে সরিয়ে গেছে। ক্ষয়িষ্ণু বাড়িগুলো দুই পক্ষের মাঝখানে সীমানা রক্ষা করিতেছে। এখানে যাহারা বাস করে তাদের সামাজিক অবস্থা ত্রিশঙ্কুর মতো, স্বর্গ ও মর্ত্যের মধ্যবর্তী। মন্থর গতিতে সাইকেল চালাই পাড়া ভিতর দিয়ে যাইতে যাইতে নীলমণিবাবু দেখিলেন, সম্মুখে প্রায় 50 গজ দূরে কয়েকটি লোক একটি মাচার মতো বস্তু কাঁধে লইয়া একটি বাড়ির ফটক হইতে বাহিরে আসিতেছেন। তাহার এই ভাবভঙ্গি সন্দেহজনক। নীলমণিবাবু জোরে সাইকেল চালাইলেন। কাছাকাছি আসিয়া বৈদ্যুতিক টর্চ জ্বালিয়ে লোকগুলো মুখে ফেলিলেন। উচ্চকণ্ঠে হুকুম দিলেন, দাঁড়াও। 4 জন লোক ছিল। তারা একসঙ্গে কাঁধ হইতে মাচা ফেলিয়া পলায়ন করিল। মুহূর্তের মধ্যে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। তো অদৃশ্য হইয়া পূর্বে একজনের মুখ নীলমণিবাবু অস্পষ্ট হয়ে দেখিতে পাইছেন। সে ওই বাড়ির মালিক সুরেশ্বর ঘোষ। পলাতকেরা বিভিন্ন দিকে গিয়াছে। নীলমণিবাবু তাদের ধরিবার চেষ্টা করিলেন না। তিনি মাচার নিকটে গিয়া সাইকেল হইতে নামিলেন, মাচার উপর টর্চের আলো ফেলিলেন। মাচা নয়, মরা ভইবার চালি, তাহাতে বাঁধা চাঁদা অবস্থা পড়েছে একটি স্ত্রীলোকের দেহ। স্বাস্থ্যবতী সধবা যুবতী, দেহে কোথাও আঘাতের চিহ্ন নাই, কিন্তু মৃত। নীলমণিবাবু হুইসিল বাজাইলেন। একজন পাহারাওয়ালা কনস্টেবল কাছে পিঠে ছিল, দৌড়াইতে দৌড়াতে আসিল। প্রতিবেশীরা ঘুম ভাঙিয়া নিজ নিজ গৃহ হইতে বাহির হইল। প্রতিবেশীরা সকলের মৃতদেহ শনাক্ত করিল। সুরেশ্বরের স্ত্রী হাসি। বাড়িতে অন্য কেউ থাকে না, কেবল সুরেশ্বর ও তাহার স্ত্রী হাসি। নীলমণিবাবু কনস্টেবলকে থানায় রওনা করিয়া দিলেন। 2 জন প্রতিবেশীকে লইয়া বাড়ি অনুসন্ধান করিলেন। বাড়িটি একতলা হইলে আকারে ছোট নয়, 6খানি ঘর,
কিন্তু অধিকাংশ ঘরই ব্যবহার হয় না। 2টি ঘরে ব্যবহারের চিহ্ন পাওয়া যায়। তার মধ্যে একটি শয়নের ঘর। এই ঘরটি বেশ বড়। 2 পাশে 2টি খাট। 2টি খাটেই বিছানা পাতা। একটিতে কেউ শয়ন করে নাই। অপরটি দেখিয়া মনে হচ্ছে ব্যবহৃত হইয়াছে। কিন্তু বাড়িতে কেহ নাই। বাগানেও কেহ নাই। বড় বড় আম কাঁঠালের গাছগুলো সারি দিয়ে দাঁড়ায় আছে। নীলমণিবাবু প্রতিবেশী জিজ্ঞাসা করলেন, মেয়েটি অসুখ করেছিল কিনা আপনারা জানেন? একজন প্রতিবেশী বললে, অসুখ করেনি। আজই বিকেলবেলা ফটকের কাছে দাঁড়িয়ে বিনোদবাবুর সঙ্গে কথা বলছিল। তাই নাকি? বিনোদবাবুকে? বিনোদ সরকার, সোনারপুর দোকান আছে। ফটকের কাছে আসিয়া নীলমণিবাবু দেখিলেন থানা হইতে 2জন সাব ইন্সপেক্টর, কয়েকজন জমাদার কনস্টেবল প্রভৃতি আসিয়া উপস্থিত আছেন। তিনি অল্প কথায় ব্যাপার বুঝাইয়া দিয়ে একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে মৃতদেহ হাসপাতালে রওনা করে দিলেন। 4জন কনস্টেবল চালি বহিয়া লইয়া গেল। প্রতিবেশীরা তখনও কেউ চলিয়া যায় না, নিজেদের মধ্যে ফিসফিস করিয়া কথা বলতেছিল। নীলমণিবাবু জিজ্ঞাসা করেন, মেয়েটির স্বামীর পুরো নাম কি? একজন বললে, সুরেশ্বর ঘোষ। সে কোথায়? প্রতিবেশীরা কিছু বলিতে চায় না। শেষে একজন অনিচ্ছা করে বলল, সরিষা সন্ধ্যের পর খেয়ে দিয়ে বেরিয়ে যায়, আর তুই 1টা-1:30টার আগে বাড়ি ফেরো না। কোথায় যায়? শুনেছি কালীকিঙ্কর দাসের দোকানে তাসের আড্ডা বসে, সেখানে যায়। কালীকিঙ্কর দাসের দোকান কোথায়? প্রতিবেশীরা ঠিকানা দিল। নীলমণিবাবু তখন জমাদারকে স্থলে বসাইয়া সাব ইন্সপেক্টরকে লইয়া কালীকিঙ্কর দাসের দোকানের উদ্দেশ্যে চললেন। প্রতিবেশীদের বলিয়া গেলেন, কাল সকালে আসবো, আপনাদের যা নেব। কালীকিঙ্করের দোকান সুরেশ্বরের বাড়ি হইতে 8 মাইল দূরে। শহরের নিকৃষ্ট অংশ পার হইয়া সেখানে রাজারহাট আরম্ভ হইয়াছে। সেইখানে লোহা লক্করের দোকান। বাজারের এই অংশটির নাম লোহাপট্টি। নিশুতি বাজারের ভিতর দিয়ে নীলমণিবাবু কালীকিঙ্করের দোকানের সম্মুখে উপস্থিত হলেন। দোকানের সামনে রাস্তার পাশে ভারী ভারী লোহার ছড় গুচ্ছাকারে পড়িয়া আছে, কিন্তু দোকানের দ্বার বন্ধ। নীলমণিবাবু নিঃশব্দ পদে এদিক ওদিক ঘুরিয়া দেখিলেন পাশের একটি জানলার ফুটা দিয়া শীর্ণ আলোকরশ্মি বাইরে আসিতেছে। তিনি সন্তর্পণে জানলার কাছে দিয়া ফুটার মধ্যে চক্ষু নিবিষ্ট করিলেন। তক্তপোষের উপর সরাস পাতা। 4জন লোক বসিয়া নিবিষ্ট মনে তাস খেলিতেছে। তাদের মাঝখানে ফরাসের উপর কিছু টাকা ও নোট জমা হইতেছে। বাজিয়ে রাখিয়া খেলা চলিতেছে। 3 তাসের খেলা। সাব ইন্সপেক্টর সাইকেল লইয়া রাস্তায় দাঁড়াইয়াছিল। নীলমণিবাবু হাত নাড়িয়া তাকে ইশারা করিলেন। সেই সাইকেল রাস্তায় শোয়াইয়া দিয়া ঘরের সামনে দাঁড়াইল। নীলমণিবাবু তখন জানলায় টোকা দিলেন। 4জন খেলোয়াড় একসঙ্গে জানলার দিকে ঘাড় ফিরাইল। 4 জোড়া চোখ শঙ্কিত উৎকণ্ঠা চাহিয়া রইল। তারপর একজন এক খামচায় সম্মুখে টাকা করি তুলিয়া লইয়া পকেটে পুরিল। নীলমণি কড়া সরে বললেন, দৌড় খালো। 4জন মুখ তাকাতে করল। তারপর একজন গলা উঁচু করে বলল, কে? নীলমণিবাবু বলছেন, পুলিশ, দৌড় খোলো। আবার খেলোয়াড়দের মধ্যে মুখ তাকাতাকি। একজন বোধহয় দোকানের মালিক কালীকিঙ্কর দাস উঠিয়া গেল। নীলমণি জানলা হইতে সরিয়া দ্বারের সম্মুখে দাঁড়ালেন। দ্বার খুলিল। রুগা অস্ত্রচার লোকটা 2 ইউনিফর্ম পরা পুলিশ কর্মচারীকে দেখিয়ে এক পা পিছায় গেল। বলল, কে? কি চাই? তুমি আর কালীকিঙ্কর দাস? হ্যাঁ, কি চাই? এখানে আর কে কে আছে? কালীকিঙ্কর ঢোক গিলে বলে, আমার 3 জন বন্ধু আছে। নীলমণিবাবু বাক্য বের করলেন না। ইন্সপেক্টরকে লইয়া দোকানে প্রবেশ করলেন। পাশে অফিস ঘরের দরজা। অফিস ঘরে গিয়ে তিনি দেখিলেন 3 জন খেলোয়াড় তখনও ফরাসের উপর বসে আছে। একজন তাস ভাজিতেছে। তিনি কিছুক্ষণ দাঁড়াইয়া সকলকে নিরীক্ষণ করলেন। সকলের বয়স 35 হইতে 40-এর মধ্যে। চেহারা কোনো বৈশিষ্ট্য নেই। কেবল এক ব্যক্তি, যে ব্যক্তি বসিয়া তাস ভাজিতেছিল, হাড়ে হাড়ে মজবুত গোছের লোক। দেখিয়া মনে হয় এই লোকটাই পালের গোদা। নীলমণি প্রশ্ন করলেন, সুরেশ্বর ঘোষ কার নাম? মজবুত লোকটি ভুরু তুলিয়া চাহিল। তার সাথে উঠে দাঁড়িয়ে বলল, আমি সুরেশ্বর ঘোষ। কী দরকার? তার শান্ত ও সংযত। নীলমণিবাবু একে একে 4 জনের দিকে চক্ষু ফিরায় বললেন, তোমরা দুপুর রাত্রে মরা নিয়ে ঘাটে পড়াতে হচ্ছে, ভেবেছি একেবারে পুড়িয়ে ফেললে পারে, আর কোনো ভয় নেই? 4 জনের মুখে অকৃত্রিম বিশ্বাস ফুটিয়ে সুরেশ বলল, মরা? কি বলছেন? কার মরা? নীলমণিবাবু বললেন, ন্যাকামি করে আর পার পাবে না। আমি দেখেছি তোমাকে। যে 4 জন মরা নিয়ে যাচ্ছে, তুমি তাদের একজন। সুরেশ বললেন, কবেকার কথা বলছেন? আজকের কথা বলছি। আজ রাত্রি 12টার কথা। বাজে কথা বলছেন। আজ রাত্রি 8:30টার সময় আমরা এখান থেকে তাস খেলতে বসেছি। 1 মিনিটের জন্য কেউ বাইরে যায়নি। বটে? সারাক্ষণ তাস খেলেছ? জুয়া? 3 জনে ঘাট চুলকাইতে লাগলো। সুরেশ্বর কিন্তু তিলমাত্র অপরাধী হয়ে বললেন, হ্যাঁ, জুয়া খেলছিলাম। আমরা 4 বন্ধু মাঝে মাঝে খেলি। নীলমণিবাবু দেখলেন ইহাদের কাবু করা যাইবে না, থানায় লইয়া যাইতে হবে। তিনি বললেন, আপাতত জুয়া খেলা অপরাধে আমি তোমাদের অ্যারেস্ট করছি, থানায় চলো। অতঃপর কিছুক্ষণ কথা কাটাকাটি চলল। শেষ পর্যন্ত তারা থানায় যাইতে রাজি হইল। নীলমণিবাবু বললেন, যদি জামিন জোগাড় করতে পারো, আজ রাত্রে ছেড়ে দেবো। রাস্তায় কিছুক্ষণ যাওয়ার পর সুরেশ্বর বললে, মরার কথা কি বলছিলেন? কার মরা? নীলমণিবাবু বলছেন, তোমার স্ত্রীর। সুরেশ্বর রাস্তা মাঝখানে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, আমার স্ত্রী? কী বলছেন আপনি? বলছি, তোমার স্ত্রী খুন হয়েছে। না না, এসব কীরকম কথা? আমি বিশ্বাস করি না। হাসি না, আমি বাড়ি চললাম। বাড়ি গিয়ে কোনো লাভ নেই, মৃতদেহ হাসপাতালে চালান দেওয়া হয়ে গেছে। থানায় পৌঁছে নীলমণিবাবু 4 জনকে হাজতে পুইলেন। তারপর অফিসে বসে একে একে তাদের জেরা আরম্ভ করলেন। প্রথমে ডাকলেন সুরেশ্বরকে। সে টেবিলে পাশে একটি চেয়ারে উপবিষ্ট হইল। বললেন, তুমি কি কাজ করো? সুরেশ্বর বললে, আমার অনেক রকম ব্যবসা আছে। পাইকারি ব্যবসা। আমি পয়সাওয়ালা লোক, মুচকে দোকানদার নয়। বাড়িটা তোমার? হ্যাঁ। কতদিন কিনেছ? 5-6 বছর হবে। 19,000 টাকা কিনেছিলাম। নীলমণিবাবুকে টাকার কথা শুনে লাভ হইল না। তিনি অটলভাবে প্রশ্ন করিয়া চলিলেন, কতদিন আগে বিয়ে করেছিলেন?
7 বছর আগে। শ্বশুরবাড়ি কোথায়? শহরে। শ্বশুরের নাম কি? দিনমণি হালদার। সে এখন কোথায়? জানি না, সম্ভবত জেলে। জেলে? হ্যাঁ, জেল আমার শ্বশুরের ঘর বাড়ি। ও, শ্বশুরের তোমার সদ্ভাব আছে? মূল দেখা দেখে নেই। নীলমণিবাবু কিছুক্ষণ চক্ষু বুঝিয়া রইলেন, শেষে বললেন, বউয়ের সঙ্গে তোমার সদ্ভাব ছিল? একটু দ্বিধা করে সুরেশ্বর বলল, বিয়ের 7 বছর পরে যতটা সদ্ভাব থাকা সম্ভব ততটা ছিল। ছেলে পেলে নেই? না, বউ মাজা। নীলমণিবাবু আঙুল তুলে বললেন, আজ রাত্রি 12টার সময় তুমিও তোমার বন্ধুরা মিলে তোমার স্ত্রীর মৃতদেহ বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিলে। আমি টর্চে আলো ফেলে তোমাকে দেখেছি। সুরেশ্বর নিরুত্তাপ কণ্ঠে বলে, আপনি ভুল দেখেছেন। রাত্রি 12টার সময় আমি আর আমার বন্ধুরা কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলছিলাম। তোমার স্ত্রীর স্বভাব চরিত্র কেমন ছিল? মেয়ে মানুষের স্বভাব চরিত্রের কথা কে বলতে পারে, তবে পাড়াপড়শিরা বদনাম দিত। কি বদনাম দিত? আমি রাত্রি করে বাড়ি ফিরি, কয়েক মাস থেকে কে একজন নাকি বাগানে এসে হাসির সঙ্গে দেখা করতো। স্ত্রীকে এ বিষয়ে কিছু জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল সব মিথ্যা কথা। আর কিছু? আর কি, একবার হাসির আলমারি করে কয়েকটা গয়না দেখেছিলাম যে আমি তাকে দিইনি। কোথা থেকে গয়না এলে বউয়ের কাছে খোঁজ নিয়েছিলে? কীভাবে খোঁজ নিয়ে? মেয়ে যদি নষ্ট হতে চায় কেউ তাকে আটকাতে পারে না, কিন্তু খুন করতে পারে। আমি হাসিকে খুন করিনি। নীলমণিবাবু আরও অনেকক্ষণভাবে জেরা করলেন, সুরেশ্বরকে টলাইতে পারলেন না। তাহার ঠোঁট কাটা স্পষ্টবাদিত দেখিয়া মনে হচ্ছে সে সত্য কথা বলতেছে। সুরেশ্বরকে হাজতে ফেরত পাঠায় নীলমণিবাবু কালীকিঙ্করকে ডাকিয়ে আনলেন। কালীকিঙ্করের হাড় বাহির করা শরীরের মধ্যে লৌহ কঠিন একটি মন ছিল। নীলমণি অনেক চেষ্টা করেও তা বাঁকাতে পারলেন। তার বন্ধু রাত্রি 8:30টার সময় তার দোকানে তাস খেলিতে বসিয়াছিল। নীলমণিবাবু আসা পর্যন্ত এক মুহূর্তের জন্য কেহ বাইরে যায় নাই। এই কথার নড়চড় হইল না। অন্যান্য বিষয় কিন্তু কালীকিঙ্কর সোজাসুজি উত্তর দিল। সুরেশ্বর তার আজীবনের বন্ধু, তার ঘরের সব খবরই কালীকিঙ্কর জানে। সুরেশ্বর অবস্থা আগে ভালো ছিল না, যুদ্ধের বাজারে সে পয়সা করিয়াছে। হাসিকে সে বিবাহ করিয়াছিল গরিব অবস্থায়। হাসির বাপটা ছিল একাধারে চোর এবং বোকা, চুরি করিয়া ধরা পড়িয়া যেত এবং জেলে যাইত। হাসির মায়েরও বদনাম ছিল। বস্তিতে বাস করিলে ভদ্রলোকের মেয়ের চালচলন খারাপ হইয়া যায়, যেমন দেখিবে তেমনি তো শিখিবে। হাসির বাপ যখন জেলে থাকিত তখন নাকি হাসির মায়ের ঘরে লোক আসিত। সুরেশ্বর যখন হাসিকে বিবাহ করিতে উদ্যত হয় তখন বন্ধুরা সকলেই মানা করিয়াছিল। সুরেশ্বর কাহারও কথা শুনিল না। তারপর যুদ্ধের বাজারে সুরেশ্বর টাকা করিয়াছে, বাড়ি কিনিয়াছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে তেমন বনিবনা নাই। সুরেশ্বর বাড়িতে বেশি থাকে না, বাইরে বাইরে দিন কাটায়, কিন্তু তাই বলে সে স্ত্রীকে খুন করিয়াছে এই কথা একেবারেই সত্য নয়। সুরেশ্বর তেমন লোকই নয়, সে ভদ্র সন্তান। জীবনের আরম্ভে অনেক দুঃখ কষ্ট পায়, বস্তিতে থেকে বড় হইয়াছে বটে, কিন্তু তার মনটা খুব উঁচু। কালীকিঙ্করের বন্ধু প্রসূতি শেষ হইলে নীলমণিবাবু জিজ্ঞাসা করলেন, সুরেশ্বরের শ্বশুর দিনমণি হালদার এখন কোথায়? কালীকিঙ্কর বলে, বছর 2 আগে দিনু হালদার জেল থেকে বেরিয়ে এখানে এসেছিল। হাসির মা তখন মরে গেছে। দিনু হালদার 2-3 দিন মেয়ে জামাইয়ের কাছে ছিল। একদিন সুরেশ্বরের সঙ্গে ঝগড়া হয়ে গেল। দিনু হালদার কোথায় চলে গেল, তারপর থেকে আর তাকে দেখিনি। বয়স হয়েছিল, জেল খেটে শরীরও ভেঙে পড়েছিল, হয়তো মরে গেছে। অতঃপর নীলমণিবাবু কালীকিঙ্করকে ফেরত পাঠায় দেবু মণ্ডলকে আনাইলেন। দেবু মণ্ডল কয়লা ও জ্বালানি কাঠের ব্যবসা করে, বিত্তবান ব্যক্তি। সুরেশ্বরের বাল্যবন্ধু, সুখে দুঃখে নিত্য সহচর। সুরেশ্বর ঠিক খুন করে তাকে পোড়াইতে লইয়া যাইছিল, তাকে সর্বৈব মিথ্যা। তারা তাস খেলিতেছিল। বন্ধুপত্রীর চরিত্র সম্বন্ধে মতামত প্রকাশ করিতে সে অক্ষম। তবে হাসি সৎবংশের মেয়ে ছিল না, এ কথা সঠিক। দেবু মণ্ডলকে নীলমণিবাবু ভাঙিতে পারলেন না, নূতন কোনো তথ্য আবিষ্কৃত হইল না। তিনি অবশেষে বললেন, শ্মশান ঘাটে তোমার কাঠের আড়ত আছে? দেবু মল্লন থতমত খেয়ে বললেন, আছে। শহরে 2টো আড়ত আছে, আর শ্মশানে 1টা। নীলমণিবাবু কুঞ্চিত কিছুক্ষণ তার পানে তাকিয়ে বলে, এবার সত্যি কথা বলবে? দেবু মল্লন, সত্যি কথাই বলছি। চতুর্থ ব্যক্তির নাম বিলাস দত্ত, ঠিকাদারদের কাজ করে, বিল্ডিং কন্ট্রাক্টর, অতিশয় মিষ্টভাষী রসিক। নীলমণিবাবুকে একটা অশ্লীল রসিকতা শোনাইয়া ঘাড় নিচে করিয়া জিভ কাটিল। তাস খেলার ব্যাপার সম্বন্ধে তার মধ্যে লেশ মাত্র সংশয় নেয়। নীলমণিবাবু দেখলেন যে বিলাস দত্ত যে শ্রেণীর লোক, সে অজস্র মিথ্যা কথা বলে, কাজে একটি কথাও বলিবেন না। তিনি হতাশ হইয়া বললেন, তুমি ঠিকাদার, তোমার অনেক বাঁশ আছে? বিলাস দত্ত বলে, বাঁশ আছে? আছে বই কি, বাঁশ এনতার আছে। পাড়া বাঁধবার জন্য দরকার হয় কি না? নীলমণিবাবু বললেন, মরার চালি বাঁধবার জন্যও দরকার হয়। বন্ধু চতুষ্টয় জেরা শেষ করতে করতে রাত কাবার হয়ে গেল। পরদিন কিন্তু তাদের হাজতে আটকায় রাখা গেল না, তাদের উকিল জামিন দিয়া তাদের খালাস করিয়া লইয়া গেল। এর পরের ভিডিওতে এই গল্পের শেষাংশটি শুনবেন।